জাতিকে না নদীর পানি প্রবাহে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে গত বহু দশক ধরে ভারত আন্তর্জাতিক রীতি নীতি বিধিবিধান সমস্ত কিছু লঙ্ঘন করে আমাদের 56টা 57টা নদীর মধ্যে 54টা নদী যেটা ভারতের উপর দিয়ে বাংলাদেশে ঢুকেছে, প্রায় অনেকগুলো নদীর ব্যাপারে তারা একতরফা সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন। তারা অন্যায় করছেন, তারা অপরাধ করছেন, তারা আন্তর্জাতিক বিধিবিধান তারা ধারাবাহিকভাবে তারা লঙ্ঘন করছেন। এবং আমরা বিভিন্ন সময় দেশে কথা বলেছি। এখন পদ্মায় যেটুকু পরে চুক্তি যেটা হয়েছে মাওলানা এবং 1976 সালে তার যে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ, সেই লং মার্চের প্রেক্ষিতেই পরবর্তীকালে গঙ্গার পানি সংক্রান্ত চুক্তি, সেই চুক্তি এবং আগামী বছরের ডিসেম্বরে 1996 সালে যে চুক্তি স্বাক্ষর হয়েছিল তার 30 বছর শেষ হবে। নতুন চুক্তি, নতুন বোঝাপড়া, নতুন সমঝোতাটা লাগবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এত দীর্ঘ সময় পার হলেও রাজনৈতিক ব্যাপারে যেমন আমরা অনেকগুলো সিদ্ধান্তহীনতার মধ্যে আছি, দোলাচলের মধ্যে আছি, কিন্তু পানির ব্যবস্থাপনা নিয়ে বিশেষ করে এখনো পর্যন্ত ভারতের দিক থেকে আমরা এ ব্যাপারে বাংলাদেশের 56,000 বর্গমাইল, এখানকার 18 কোটি মানুষ, তাদের অস্তিত্ব, তাদের বর্তমান এবং ভবিষ্যৎ, এই প্রশ্নটা এখনো ভারতের শাসকদের কাছে, সরকারের কাছে এখনো অগ্রাধিকারের তালিকার মধ্যে নেই। এখনো তারা সমস্ত কিছু তারা আমাদেরকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা, সেই চেষ্টা এখনো পর্যন্ত এটা অব্যাহত আছে। ইতিমধ্যে আপনারা আলোচনা করেছেন এবং এই ব্যারেজগুলো যেভাবে তৈরি করা হয়েছে ফারাক্কা থেকে শুরু করে তারা আপার রিজনে যেভাবে তারা একতরফা পানি প্রত্যাহার করছেন, মরুকরণ থেকে শুরু করে আমার কৃষি, শিল্প এবং আমার এখানে জনজীবন, সভ্যতা সমস্ত কিছুই গুরুতরভাবে বিপন্নের মধ্যে। এটা আপনাদের এই বইতে আপনারা দীর্ঘ এখানে উল্লেখ করেছেন। এবং আমার বাড়ি দক্ষিণাঞ্চলে আমাদের দেশের, এবং সেখানে লবণাক্ততার যে পরিস্থিতি যেটা ক্রমান্বয়ে দেশের মধ্যভাগ পর্যন্ত যেটা আক্রান্ত করছে, এতে আমরা প্রত্যেকে এ ব্যাপারে আমরা ভুক্তভোগী। আমরা এভাবে যদি চলতে থাকে আরও মরুকরণ, আরও বিপন্নতা, আরও লবণাক্ততা এবং এখানে বাংলাদেশের অস্তিত্বই গুরুতর বিপর্যয় এবং হুমকির মধ্যে পড়বে এটা। ফলে আমরা বহুবার দাবি করেছিলাম বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে এসব নিয়ে কথাবার্তা বলতে পারে কিনা। নানা রাজনৈতিক সমীকরণের জন্য ভারতের এই একতরফা বাংলাদেশকে কখনো ডুবিয়ে মারা, কখনো শুকনোর সময় পানি প্রত্যাহার করে আমাদেরকে যেভাবে বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন, এটা নিয়ে আন্তর্জাতিক ফোরামে আমরা বলিষ্ঠভাবে কখনো কথা বলতে পারিনি। দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের একটা বলতে পারেন আমাদের শাসকদের, তাদের ভারতের প্রতি যে অনুগত পররাষ্ট্র নীতি, ভারতের শাসকদেরকে খুশি করে ক্ষমতায় থাকার যে নীতি এবং কৌশল, এগুলো আমাদেরকে গুরুতর বিপর্যয়ের মধ্যে এটা আমাদেরকে নিয়ে আসছে। এবং এটা মানুষ এটাকে একটা পানি আগ্রাসন হিসাবে এটাকে আমরা দেখছি। গুরুত্বপূর্ণ আপনাদের আজকে যে আলোচনা, আমাদের এখানে পদ্মা ব্যারেজ তৈরি করা, এ ব্যাপারে আমি মনে করি এ ব্যাপারে যারা এখানে আছে, এখানে না, এটা বহু আগেই এক ধরনের জাতীয় ঐক্যমত ছিল এই প্রশ্নে যে আমাদের এখানে পদ্মা ব্যারেজ এখানে তৈরি করা দরকার এবং সেখানে পানি সংরক্ষণ থেকে শুরু করে এমনকি বর্ষার মৌসুমে পানি ধরে রেখে আমাদের গোটা শুকনো মৌসুমে দেশের 22-23টা যে জেলা এবং বিশাল যেখানে এখানে উল্লেখ করলেন, আমার কৃষি থেকে শুরু করে সমস্ত কিছু যার উপরে নির্ভর করে, এই প্রশ্নে আমি মনে করি আজকের আলোচনা একটা জাতীয় গুরুত্ব বহন করবে, নীতি নির্ধারকদের মনোযোগটা আকর্ষণ করবে এবং এ ব্যাপারে একটা জাতীয় সিদ্ধান্তের জায়গায় যাতে আমরা আসতে পারি, এই আলোচনাটা মনে করি সেদিক থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আজকে আবার নতুন করে আমাদের সামনে এটা আজকে হাজির করেছে। আমরা মনে করি যে এর আগে এটা তো অনেক আগে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়নি কেন? আমার মনে হয়েছে নানা দলীয় বিবেচনা, নানা সংকীর্ণ বিবেচনা থেকে
এ ব্যাপারে সিদ্ধান্তটা নেওয়া যায়নি। কারা খুশি হবে, কারা বেজার হবে, কারা বিব্রত হবে, এ ব্যাপারে কি দাঁড়াবে। এবং আমার মনে আছে যে, এবং বিশেষ করে গত কবছর ধরে আমরা দেখলাম যে পুরো ইস্যুটাই এটা প্রায় একটা ডেড ইস্যুতে এটা কিন্তু পর্যবসিত হয়েছিল। আমি আজকের অনুষ্ঠানে বলতে চাই, এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়তে কোনো দলীয় বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না। পদ্মা ব্যারেজ তৈরি করার ব্যাপারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই ব্যাপারে আমরা একটা জাতীয় ঐক্যমত আমরা তৈরি করব। আমরা তো সবাই ব্যাপারে একমত, আমরা সবাই ব্যাপারে একমত আছি আমরা। সুতরাং এটা নিয়ে আমরা কোনো দলীয় কোনো বিবেচনা থেকে এই বিষয়টাকে দেখার কোনো সুযোগ নেই। আপনারা এরপরে যেটা বললেন যে দ্বিতীয় পদ্মা সেতুর ব্যাপারটা, আমি এখানে আইন অনুষদ ভাই এবং আরও আমাদের যে বন্ধুরা আছেন, ফখরুল ভাই নিশ্চয়ই কথাটা বলবেন। আমি যে কথাটা উল্লেখ করতে চাই, ইতিমধ্যে আমাদের যমুনা সেতুর বহু বছর হয়েছে এবং যমুনা সেতুর অনেকগুলো আমরা জানি যে উত্তরবঙ্গের সাথে আমরা যে আশাটা করেছিলাম সেতুর মধ্য দিয়ে গোটা উত্তরাঞ্চলে যে শিল্পায়ন হবে, এখানে মিনু ভাই আছেন, অনেকে এখানে আছেন, বাস্তবে উত্তরাঞ্চল কিন্তু কাঙ্ক্ষিত যে শিল্প উন্নয়ন, তার যে উন্নয়ন শিল্প, কৃষি বা বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যাশিত সেটা কিন্তু হয়নি। সুতরাং এটা কেন হয়নি, এটা কোথায় এটা দুর্বলতা, কোথায় ঘাটতি। এরপরে যখন পদ্মা সেতু হলো, হ্যাঁ নিশ্চয়ই দক্ষিণাঞ্চলে 22টা জেলাকে পদ্মা সেতু যুক্ত করেছে, এটাও কয়েক বছর হয়ে গেল, কিন্তু প্রত্যাশিতভাবে আমরা দক্ষিণাঞ্চলের যে শিল্পায়ন বা কৃষি বা বাণিজ্য অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের যে উন্নয়ন, সেটা কিন্তু আমরা কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্য করিনি। এগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। দ্বিতীয়ত আমি মনে করি বিশেষ করে ব্যারাজ এবং সেতু নির্মাণের ক্ষেত্রে যমুনা সেতু এবং প্রথম পদ্মা সেতুর কী আমার পরিবেশগত কোথায় কোথায় সমস্যা হয়েছে, ইকোলজিক্যাল ব্যালেন্সের ক্ষেত্রে কোথায় কোথায় আমার এখানে সমস্যা তৈরি হয়েছে, এবং প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্যের ক্ষেত্রে কোথায় কোথায় কী সমস্যা হয়েছে। আমাদের নিশ্চয়ই উন্নয়ন দরকার, এই ব্যাপারে নিশ্চয়ই আমরা একমত, কিন্তু উন্নয়নটা এই যুগে প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্য পরিবেশের সাথে ভারসাম্যমূলকভাবে এই প্রকল্প, বিশেষ করে মেগা প্রকল্প যেগুলো তৈরি হয়েছে, ভবিষ্যতে যেটা করব, এগুলোকে বিবেচনার মধ্যে রেখে সিদ্ধান্ত নেওয়া দরকার। আপনি একটা পানি প্রবাহের উপরে যখনই যে কোনো ধরনের